ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায় স্বাগত জানাচ্ছি। সাথে আছি জ্যোতি সরওয়ার। রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে ব্যাংক খাতে শুরু হয়েছে বড় ধরনের অস্থিরতা। কর্মকর্তা কর্মচারীদের দাবির মুখে সরে গেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সহ প্রায় পুরো নেতৃত্ব। দাবি উঠেছে বেশ কয়েকটি বেসরকারি ব্যাংকে পরিচালনা পর্ষদের পরিবর্তনেরও। এসব ব্যাংকে মালিকানা পরিবর্তনের চেষ্টা হচ্ছে ভেতর ও বাইরে থেকে। এ কারণে ব্যাংক খাতে অস্থিরতা ছড়িয়ে পড়েছে। এসব কিছু নিয়ে কথা বলার জন্য আজ আমাদের টালিখাতায় আলোচনার বিষয় ঠিক করেছি ব্যাংক খাতে সংস্কার ও সাম্প্রতিক অস্থিরতা। আলোচনা করতে আমাদের সাথে যুক্ত আছেন সাবেক ব্যাংকার ফারুক মঈনুদ্দিন এবং আছেন সাবেক ব্যাংকার মোখলেসুর রহমান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমরা আলোচনায় যাব, তবে তার আগে আমাদের এই ব্যাংকে এই মুহূর্তে নগদ টাকার কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান। আমরা তার বক্তব্যটা একটু আপনাদেরকে দেখাতে চাই। যেটা আপনার ক্যাশটা ক্যারি করতে পারছে না, সো এই ব্রাঞ্চে ওই মুহূর্তে হয়তো ওই টাকার পরিমাণটা নাই, যার জন্য দিতে পারছে না। কিন্তু আদারওয়াইজ আমি মনে করি যে থিংস আর গেটিং বেটার। যে মানি লন্ডারিং ইস্যুটাও কিন্তু অলসো আমরা চিন্তা করেছি যে এখন এই মুহূর্তে হয়তো অনেকে চেষ্টা করবে যে টাকা সরিয়ে ফেলার জন্য। তো ওটাও কিন্তু একটা কারণ ছিল যে এই যে টাকার যে টিকিট সাইজ, ট্রানজ্যাকশন সাইজ যেটা, সেটা কমিয়ে নিয়ে আসার জন্য। আমরা আমাদের আলোচনায় ফিরে আসলাম। আপনারা নিশ্চয়ই দেখছিলেন। আমি একটু যেতে চাই জনাব মোখলেসুর রহমান, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাচ্ছি। বুথগুলোতে যে এই মুহূর্তে টাকা মিলছে না, এতে করে ব্যাংক খাতে যে মানুষের একটা শঙ্কা তৈরি হচ্ছে, এই মুহূর্তে আসলে আস্থা ধরে রাখতে করণীয় কি? ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমরা সবাই তো জানি যে বিগত কয়েকটা দিন যে দেশের যে সার্বিক পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতিতে ল অ্যান্ড অর্ডার এমনভাবে করেছিল, সেই কারণে এটিএম বুথগুলাতে টাকা প্রোভাইড করা ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল এবং যার পরে ইভেন এটিএম বুথও বন্ধ রাখা হয়েছিল নিরাপত্তার স্বার্থে। তো এখন আস্তে আস্তে খোলা হচ্ছে এবং সেই যেহেতু ল অ্যান্ড অর্ডার আস্তে আস্তে ঠিক হচ্ছে, সেটা মানুষ এখন সেই সেবাটা পেতে যাবে। তবে এটা সবাই তখন যে জনগণের ভিতরে যে একটু হয়েছিল, কারণ সবাই তো প্রস্তুত ছিল না যে এই ধরনের একটা পরিস্থিতি হবে এই দেশে এত শর্ট টাইমে, এবং ব্যাংক তারপরে ধরেন পুলিশ ছিল না, যার ফলে সিকিউরিটি ইস্যু ছিল। সেই কারণে ব্যাংকগুলো ভয় পাচ্ছিল এটিএম বুথগুলা খোলা এবং সেখানে মানি প্রোভাইড করা মেশিনে। তো এই কারণে বাট আর 2-3 দিনের মধ্যে এটা সম্পূর্ণভাবে ঠিক হয়ে যাবে। জি, নিশ্চয়ই আমরা এমনটাই প্রত্যাশা করছি। আমি একটু যেতে চাচ্ছি যেন ফারুক মঈনুদ্দিন, আপনার কাছে জানতে চাই যে এরপর গেল কয়েকদিনে যে ব্যাংক দখলে একটা দখল পাল্টা দখলের যে চেষ্টা করা হয়েছে, এতে করে এখন ব্যাংকের শৃঙ্খলা ফেরাতে করণীয় কি হতে পারে? ধন্যবাদ আপনাকে। কারণ কথা হচ্ছে যে ব্যাংক দখলের কথা যেটা বলছেন কিংবা পাল্টা দখল, আমরা যাই বলি না কেন, আসলে প্রতিটা অ্যাকশনের তো একটা রিঅ্যাকশন থাকে। তো অতীতে যদি এরকম এইভাবে যেটা হয়েছে, আমরা জানি যে ব্যাংকের কথা আপনি করছেন, আর সেখানে যেটা হয়েছে সেটা আসলে ব্যাংকিং খাতে যেটা বেশি খুব ভালো একটা খবর ছিল না, যেভাবে যে পদ্ধতিতে এই কাজটা করা হয়েছে। এবং তার পরবর্তী সময় যেসব ঘটনা ঘটেছে, এই পরিবর্তনটি তো শুধুমাত্র পরিবর্তনের জন্য নয়, এখানে আরো কিছু দুষ্কর্ম করার জন্য এটা হয়েছে, যে কারণে এই কয়েকটি ব্যাংক গভীর সমস্যায় নিমজ্জিত। তো সুতরাং প্রথম কথা হচ্ছে যে মালিকানা পরিবর্তন হোক বা না হোক, সেটা এখন সামাল দিতে হবে। কারণ 4-5টি ব্যাংক যদি একসাথে বসে যায় কিংবা বসে যায়, এটা আমাদের দেশের ব্যাংকিং খাতের জন্য কোনোভাবেই মানে সুখকর বা কামদশীল হতে পারে না। সুতরাং যত দ্রুত সম্ভব মালিকানা যেটা থাকুক না, কিন্তু ব্যাংকের মধ্যে যে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আশ্বস্ত করা তাদেরকে, যারা এখন এই পরিস্থিতির সৃষ্টি করেছে, মানে যারা দাবি করছে মালিকানা পরিবর্তনে, তাদেরকেও আশ্বস্ত করা যে সবকিছুই হবে যদি একবার শৃঙ্খলা ফেরানো যায়, বিচার আচার যা হওয়ার সবই হবে। এটা যদি বলে এখন প্রশমিত করে উত্তেজনাটাকে এই ব্যাংকগুলোকে চলতে দেওয়া উচিত এবং যেইভাবে চলা উচিত সেইভাবে চলতে দেওয়া উচিত। ওই যে লিকুইডিটি সাপোর্টটা এইসব যত সম্ভব কম করে, প্লাস মূল বিষয়টা হচ্ছে মানুষের আস্থা যাতে ব্যাংকের উপর না যায়। এই যে আপনি একটু আগে বলছিলেন যে আপনার এটিএম গুলোতে আমার লোকজন টাকা পাচ্ছে না, এটাও কিন্তু মানুষের বিড়ম্বনার সাথে সাথে একটা অ্যাকশনসে এটাও একটা বার্তা কিন্তু চলে যাচ্ছে যে
আগে এটিএম এ যাওয়া মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে টাকা পাওয়া যেত, এখন পাওয়া যাচ্ছে না। তারপরে কেউ আবার বলা হচ্ছে 2 লক্ষ টাকার বেশি উঠানো যাবে না, প্রথমে 20 লাখ টাকা। এই বিষয়গুলো কিন্তু যত দ্রুত সম্ভব নিষ্পত্তি করতে হবে, যাতে মানুষের মধ্যে বিন্দুমাত্র আস্থার অভাব না ঘটে ব্যাংকের উপরে। এমনিতে ব্যাংকিং খাত নাজুক ছিল, অনেক বিষয় আপনারা জানেন সবকিছুই। সুতরাং ব্যাংকিং খাতের উপরে এত যে দুর্দিন যাচ্ছিল, সেখান থেকে যদি আরো আস্থাও নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু ব্যাংকিং খাত আরো সমস্যা। এটা হচ্ছে সবচেয়ে প্রধান কথা। বুথের কথা আমরা বলছিলাম যে বুথে টাকা মিলছে না, একইভাবে আমি ব্যাংকের শাখাগুলোতে নগদ টাকার সংকট দেখা গিয়েছে। গ্রাহকরা যাচ্ছেন কিন্তু টাকা তুলতে পারছেন না, কেউ জরুরি প্রয়োজনে, অনেকে স্যালারি তুলতে পারছেন না। সেক্ষেত্রে আসলে তাৎক্ষণিক সমাধান কি হতে পারে? সেটাই হচ্ছে, দেখেন এটা আসলে ব্যাপারটা যে বুথে টাকা না পাওয়া যাওয়া কিংবা শাখায় নগদ টাকার অভাব, এটা কিন্তু সাময়িক। কারণ এটা আপনি জানেন যে পুলিশ এখনো পর্যন্ত পুরোপুরি হয়তো কার্যকর ভাবে তারা কোনো ভূমিকা পালন করছেন। রাস্তাঘাটে আমরা কোনো পুলিশ দেখতে পাচ্ছি না। ব্যাংকগুলো এখন যে পরিবহন করবে অর্থ, নগদ অর্থ পরিবহনের যে বিষয়টি, সে নিরাপত্তা ব্যবস্থাটি এখন ভঙ্গুর বলে এই ব্যাংকগুলো তাদের নগদ অর্থ যে আনা নেওয়া করবে সেটি এখন হচ্ছে না। আমি একটা উদাহরণ দিয়ে বলছি, আমি একটি ব্যাংকে গেছে, টাকা আছে, কিন্তু আমি যে নোট চাইছি সে নোট দিতে পারছি না, সেই নোট নেই। তার মানে কি? টাকার সমস্যা না, সমস্যা হচ্ছে নগদ টাকা। সেই নগদ টাকাটি আবার পরিবহন করা যাচ্ছে না বলে এই সমস্যাটা সাময়িক, কিন্তু দ্রুত সম্ভব এটাকে, এই সমস্যাটা থেকে উত্তরণ ঘটাতে হবে যে কোনো উপায়ে হোক। সেটা সরকারি পৃষ্ঠপোষকতা কিংবা সরকারের সাহায্য যেভাবে নিয়ে এগুলো ব্যাংকগুলো, যাতে গ্রাহকদেরকে বলতে না হয় যে আমার কাছে টাকা না। এটা কিন্তু আবার সেই বিষয়টা, আমি যে কথা বলছি আস্থার বিষয়টা, সেখানে কিন্তু এটা আবার নষ্ট হতে পারে। কারণ লোকজন এত কিছু বুঝবে না, লোকজন বুঝতে চাইবে না যে নিরাপত্তার জন্য ব্যাংকগুলো নগদ টাকা আনতে পারছে না। সুতরাং লোকজনের মধ্যে একটা মনের অজান্তে এক ধরনের অনাস্থা গ্রো করতে পারে, সেটাকে হতে দেওয়া যাবে। জি, সেই সাথে যদি জিজ্ঞেস করি যে কেন্দ্রীয় ব্যাংকেরও যে অস্থিরতা চলছে, এর মধ্যে সরকারি বেসরকারি সব ব্যাংকে অস্থিরতা তো আছেই, তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে কে আসলে? এই নতুন সরকারের জন্য এটা অবশ্যই একটা বড় চ্যালেঞ্জের কাজ। আমাদের একটা ভরসা আছে, আমাদের যিনি বর্তমান অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা নিযুক্ত হয়েছে, তিনি একসময় সেন্ট্রাল ব্যাংকে ছিলেন, তিনি সবকিছু বোঝেন, তিনি অনেকে যে ভালো বোঝেন, এবং ইনস অ্যান্ড আউটস, অর্থনীতি বলি আর ব্যাংকিং খাত বলি কিংবা কেন্দ্রীয় ব্যাংকিং, তিনি এই বিষয়ের সাথে আগে ছিলেন বলে আমাদের খুব ভরসা আছে তিনি দ্রুত হাতে এগুলো সামাল দেওয়ার চেষ্টা করবেন এবং সামাল দিতে পারবেন, এইটুকু ভরসা আছে। সুতরাং এখন প্রথম কথা হচ্ছে যে তারও জরুরি ভিত্তিতে এই কেন্দ্রীয় ব্যাংকের যারা আন্দোলন করছে কিংবা এই যে নতুন নিয়োগ, ডেপুটি গভর্নর, এগুলোর জন্য যাতে কোনো কাজ থেমে না থাকে। কারণ সেন্ট্রাল ব্যাংকের কাছে অনেকগুলো বিষয় ব্যাংকগুলোর যেতে হয়, অ্যাপ্রুভাল এটসেট্রা। আর সেন্ট্রাল ব্যাংকের একসময় যেটা ছিল যে আমরা জানতাম যে কোনো পলিসি বিষয়ে একেবারে গভর্নর পর্যন্ত তাদের যেতে হতো, আবার নিচে আসতো এইভাবে কোনো একটা নোট পাস করানোর জন্য। এখন গভর্নরের অনুপস্থিতিতে এবং ডেপুটি গভর্নরদের অনুপস্থিতিতে এই বিষয়গুলো কিভাবে সুরাহা করা যায়, কোনো যদি আটকে না যায়, বিশেষ করে জরুরি কোনো বিষয়, আমরা এক্সপোর্ট ইম্পোর্টের সাথে অনেক জরুরি বিষয় কিন্তু এখানে আছে, এই বিষয়গুলো দ্রুততার মধ্যে যাতে এগুলো সমাধান করা যায় এবং সম্পাদন করা যায়, কিংবা কোনো অনুমোদন দরকার হলে দেওয়া যায়, এই বিষয়গুলো খুব দ্রুততম সময়ের মধ্যে রেস্টোর করতে হবে। তার জন্য আমিও আশা করছি এবং আমি আহ্বানও জানাচ্ছি যে আমাদের মাননীয় যিনি উপদেষ্টা নিযুক্ত হয়েছেন, তিনি এই বিষয়গুলো সম্যক গুরুত্ব উপলব্ধি করে দ্রুত ব্যবস্থা তিনি গ্রহণ করতেন। এখন এই অস্থিরতার সুযোগে কি টাকা পাচারের কোনো শঙ্কা আছে? এমনটাও কিন্তু গ্রাহকদের মনে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে। আচ্ছা, টাকা পাচারের বিষয়টা কিন্তু একটু অন্যরকম। দেখেন, টাকা পাচার তো আমাদের দেশে সাধারণত আমরা স্বাভাবিকভাবে টাকা পাচার তো ক্যাশ টাকা পাচার হয়, এটা বিভিন্নভাবে হবে, আমরা সবাই জানি। বিশেষ করে ট্রেড ট্রানজাকশনের মধ্যে টাকা পাচার হয়। এখন সুতরাং এই সম্ভাবনা এই মুহূর্তে যে একেবারে নাই আমি তা বলবো না, কিন্তু এই সময়ের কথা বলছিলাম। আমরা তো দীর্ঘদিন দেখছি, অনেক বছর ধরে টাকা পাচার হয়ে যাচ্ছে। আপনি গত 5-10-15 বছরে যদি আপনি ওইভাবে ধরেন, আমাদের দেশ থেকে টাকা পাচার হয়েছে, তখন তো অস্থিরতা ছিল। সুতরাং এই পাচার থাকবেই, অস্থিরতার জন্য হয়তো বাড়তে পারে অথবা কমতেও পারে। কারণ কথা হচ্ছে ব্যাংকগুলো এখন নজরদারি বাড়িয়েছে, এবং বিশেষ করে মানি লন্ডারিং, অ্যান্টি মানি লন্ডারিং ডিপার্টমেন্ট থেকে ব্যাংকগুলোকে বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়েছে যে তাদের এই নজরদারিটা যাতে আরো জোরদার করা হয়। আমি যেটা মনে করি, অতীতেও আমাদের অ্যান্টি মানি লন্ডারিং টিম ছিল ব্যাংকগুলোতে, তারপর তো এটা বন্ধ করা যায়নি।
আমি যদি ট্রেড বেস মানি লন্ডারিং কথা বলি। সুতরাং এই এই যে আপনি যে আশঙ্কাটি করছেন সেই আশঙ্কাটা উড়িয়ে দেওয়া যায় না। আবার এট দ্য সেম টাইম যেহেতু এখন অস্থিতিশীল পরিস্থিতিতে আপনার মানি লন্ডারিং টিমকে বিশেষ নজর রাখার কথা বলা হয়েছে, সেই ক্ষেত্রে সেটি কমতেও পারে, সুতরাং দুটার দিকেই হতে পারে এবং পাচার করার প্রবণতা থাকতে পারে অস্থিরতার কারণে, এবং সেটার কারণে যে বর্তমানে নতুন বাড়তি ব্যবস্থার কারণে সেটা কমতেও পারে। এই মুহূর্তে বলা যাচ্ছে না যে এটা বেড়ে যাবে। জি নিশ্চয়ই, আমরা আরো কিছু আলোচনা করব। আমাদের সময় এসেছে একটি বিরতিতে যাবার, বিরতি থেকে আসছি, সাথে থাকবেন। দর্শক, বিরতি নিচ্ছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতায়, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতায়। আজ আমরা আলোচনা করছি ব্যাংক খাতে সংস্কার ও সাম্প্রতিক অস্থিরতা। আলোচনা করতে আমাদের সাথে যুক্ত আছেন সাবেক ব্যাংকার ফারুক মঈনুদ্দিন। বিরতি পরে স্বাগত আপনাকে আরও একবার। একটু যেটা জানতে চাই যে আমরা দীর্ঘদিন কিন্তু ডলার সংকটের একটা বিষয় দেখে এসেছি। এখন এই যে রাজনৈতিক পট পরিবর্তনের পাশাপাশি ব্যাংক খাতে যে অস্থিরতা, সেক্ষেত্রে আসলে ডলারের ভবিষ্যৎটা কি হতে পারে? আনমিউট করতে হবে জনাব ফারুক মঈনুদ্দিন। ধন্যবাদ আপনাকে আবারও। সেটি কথা হচ্ছে যে আসলে ডলারের সংকটটি ঠিক এই বর্তমান যে দুর্যোগপূর্ণ অবস্থা যাচ্ছে তার সাথে সরাসরি সম্পর্কিত নয়। কারণ কথা ডলারের সংকট যেটি হচ্ছে সেটি আপনার আমাদের যে আমদানি রপ্তানির মধ্যে যে অসামঞ্জস্যতা কিংবা যেটা অসমতা আছে সেই কারণেই হচ্ছে। সুতরাং যেটি সামনে যেটা হতে পারে এটা তাৎক্ষণিকভাবে তো হওয়ার কথা না। যদি এই বর্তমান পরিস্থিতির কারণে যদি ডলার সংকট আরো খারাপ হয়, সেটি হবে যদি আমাদের এক্সপোর্ট কমে যায়, আমাদের যদি গার্মেন্টস ব্যবসায়ীরা তাদের অনেক অর্ডার হারান, কিংবা বাইরে থেকে আসা আমাদের যে রেমিটেন্স আমরা পাই সেগুলো যদি কমে যায়, তখন কিন্তু এইটার ফলে সেটা হতে পারে। আশঙ্কাটা সেখানে। এক্ষুনি যে এটা ঘটছে না, এটা ঘটতে সময় লাগবে। কারণ আমি যদি অর্ডারগুলো ক্যান্সেল হয়ে যেতে থাকে কিংবা বেশ কিছু ক্যান্সেল হয়ে গিয়েছে সম্ভবত, তাহলে কিন্তু এই সংকটটা বাড়বে। তবে আমরা যেটা আশা করছি, যদি একটা স্থিতিশীল পরিস্থিতির ব্যাপারে নিশ্চয়তা আমরা দিতে পারি, তাহলে হয়তো আমাদের যারা বিদেশে বায়ার আছেন, বিশেষ করে আমাদের এক্সপোর্টের বায়ার, এবং সেটা আমরা সবাই জানি গার্মেন্টসের, তারা হয়তো আমাদেরকে আবার অর্ডার গুলো তারা ফেরত দেবেন কিংবা নতুন ভাবে অর্ডার দেওয়া শুরু করবেন। সুতরাং এটার আশঙ্কা হচ্ছে সেইখানে। কারণ এখনো পর্যন্ত সবে অবজার্ভ করবে আমাদের আমরা কোন দিকে যাচ্ছি, আমরা কিভাবে আমাদের দেশের যে টোটাল পরিস্থিতিটাকে সামাল দিচ্ছি সেটা সবে অবজার্ভ করবে। সেটা বিদেশের সরকাররা যেমন রাজনৈতিকভাবে অবজার্ভ করে, তেমনি ভাবে আপনার বিদেশে যারা আমাদের পণ্য কিনে নিয়ে যায় তারাও কিন্তু আমাদের অবজার্ভ করবে যে আমাদের ব্যবসায়ী কিংবা রপ্তানিকারকরা তাদের কারখানা ঠিকভাবে চালাতে পারছেন কিনা, অন্য কোনো সমস্যা আছে কিনা, এটা দেখে তারপরে তারা অর্ডার দেবে। সেই জন্য আমার মনে হয় যে আপনি যেটা বলছেন সেই আশঙ্কাটা আংশিকভাবে সত্য, যে এইটার কারণে ভবিষ্যতে আমাদের ডলারের যে ক্রাইসিস সেটা বাড়তে পারে। জি, আপনি নিজেও যেহেতু একজন সাবেক ব্যাংকার, সেই হিসেবে একটু জানতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে অর্থ উপদেষ্টা, তার কাছে আসলে আপনাদের প্রত্যাশা কি থাকবে এবং ব্যাংক খাতে সার্বিক শৃঙ্খলা ফেরাতে কোন বিষয়টাতে সবার আগে নজর দেওয়া দরকার? প্রথম কথা হচ্ছে যে বর্তমান যিনি উপদেষ্টা, তার কাছে আমাদের প্রথম প্রত্যাশা হবে যে প্রথম কাজ অবশ্যই প্রত্যাশা যেটা এতক্ষণ ধরে বলছিলাম, ব্যাংকিং খাতে যে অস্থিরতা চলছে সেটিকে বন্ধ করা, সেটি বন্ধ করার ব্যবস্থা করা। এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমরা বিভিন্ন সংস্কার যেগুলো চাইছিলাম বিভিন্ন সময়ে, এবং অতীতে যেসব আইন কানুন রিল্যাক্স করে কিছু বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য যেসব ব্যাংকিং আইন কানুন পরিবর্তন হয়েছিল সেগুলোকে বন্ধ করা এবং সত্যিকার অর্থে সুশাসন কায়েম করার জন্য যা যা করা প্রয়োজন একটি ব্যাংকে সেটি নিশ্চিত করা। যেমন আপনার বিভিন্ন ব্যাংকে আপনার যে বোর্ডগুলো আছে, যেখানে যেসব ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর আছে, আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতে চাই, সেগুলোকে আরো কার্যকর করা। এবং কোনো ব্যাংকে যদি আপনার পর্যবেক্ষক বসাতে হয়, অনেক ব্যাংকে যেটা আমি দেখেছি, তাদেরকে প্রপারলি এম্পাওয়ার করে পাঠানো। তারপরে আরো কিছু বিষয়, আমি সেটা আইন মন্ত্রণালয়ের সাথে সম্পর্কিত আমি একটা প্রস্তাব দিয়েছিলাম যে এই যে খেলাপি রোহিতারা, বড় খেলাপিরা যারা ব্যাংক থেকে বোর্ড থেকে স্টে অর্ডার নিয়ে আসে, সেটা তো ঠেকানো যাবে না, কিন্তু সেখানে উচিত এরকম কোনো আইন বিধান করা, যদি কোনো খেলাপি স্টে অর্ডার নিয়ে আসে তাহলে সেখানে একটি নির্দিষ্ট পরিমাণ ডাউন পেমেন্ট দিয়ে তারপর স্টে অর্ডার পাবেন। এরকম কিছু যদি করা যায়, তাহলে আমি এই সংস্কারগুলো যদি করা যায়, তাহলে আমরা মনে করি যে ব্যাংকের খাত আবার ঘুরে দাঁড়াতে পারবে।
জি, আমি যেটা শেষে একটু প্রশ্ন করেছিলাম ওই বিষয়টা একটু বিস্তারিত জানতে চাই যে কোন বিষয়টাতে সবার আগে নজর দিতে হবে এখন। আপনি যদি ব্যাংকিং খাতের কথাই বলছেন, যদি আপনার প্রশ্নটা যদি ব্যাংকিং খাতের বিষয়টাই বলেন, ব্যাংকিং খাতে তাহলে যে বিষয়টার উপর নজর দিতে হবে যে ব্যাংকগুলোর যে বর্তমান দুরবস্থা সেখান থেকে তুলে আনার জন্য যা যা করা সেটা করতে হবে। কারণ কথা হচ্ছে যে আপনার আমাদের আজকের আলোচনাতে অনেকগুলো বারবার কথা বলে এক্সপানশন হচ্ছে কিনা, সুতরাং এটা যদি এরকম কোনো মেসেজ দেওয়া যায় গ্রাহকদের মধ্যে, জনগণের মধ্যে, যে সরকার ব্যাংকগুলোতে আইন শৃঙ্খলা রেস্টোর করার জন্য কিংবা আইনের শাসন রেস্টোর করার জন্য কিছু করছে, সেই কিছু করাটা দৃশ্যমান করার পরে কিন্তু আমাদের এই সংকটের থেকে আমরা উদ্ধার পেতে পারি। সুতরাং প্রথম কথা হচ্ছে যে এই রেস্টোর করার মেসেজটা দিতে হবে যে সরকার কিছুটা ইতিবাচক ভাবে করছে, আইন সংস্কার করছে এবং দৃশ্যমান হতে হবে, আস্থাটা ফেরাতে হবে মানুষের মনে। জি, অসংখ্য ধন্যবাদ। আমাদের আলোচনাও একদম শেষ, আর সময় দিতে পারছি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যুক্ত থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য।